আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতীয় উগ্রবাদীদের হামলা, ভাঙচুর, পতাকায় আগুন, প্রতিবাদে ঢাকার তীব্র নিন্দা। বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। দেশ নিয়ে ষড়যন্ত্র করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ছাত্র জনতা। বাংলাদেশের সেই দূতাবাসে আক্রমণ করে তারা প্রমাণ করে দিল যে তারা একটি সভ্য জাতি কিনা। অর্থনীতিকে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র বানায় বিগত সরকার। অভিমত শ্বেতপত্র কমিটির সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আমলারা শীর্ষে ব্যাংক খাত। আগামী নির্বাচন সহজ হবে না। 2 জেলা কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। সামনের যে নির্বাচন, এটি এত সহজ না। রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকের ডাকাতি। পুলিশের লুট হওয়া পোশাক কিনা খতিয়ে দেখার দাবি বিশ্লেষকদের। নীলফামারীর 11 হিমাগারে এখনো মজুদ 25,380 মেট্রিক টন আলু। সংকট দেখিয়ে উচ্চ মূল্যে বিক্রি করছে সিন্ডিকেট, ক্ষুব্ধ ভোক্তারা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সাথে আছি আমি ফারজানা লীনা। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ব্যাপক হামলা চালিয়েছে উগ্র গোষ্ঠী। সোমবারে হামলার দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবাদের ঝড় বয়ে যায় নানা মহলে। এরপরই দুঃখ প্রকাশ করে নয়াদিল্লি। একে ঘৃণ্য ঘটনা উল্লেখ করে জড়িতদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে ঢাকা। সেই সঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননায় তীব্র নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নাসরিন আক্তারের রিপোর্ট। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে কিছুদিন ধরে উত্তপ্ত 2 দেশের পরিস্থিতি। এরই মধ্যে সোমবার হঠাৎই ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণে হামলা চালায় উগ্র ভারতীয়রা। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবারের হামলার দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ নিয়ে ক্ষোভ জানায় বাংলাদেশের নানা মহল। এরপরই দুঃখ প্রকাশ করে নয়াদিল্লি। বিবৃতিতে বলা হয়, কোনো দেশের কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কখনোই হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। সেই সঙ্গে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের সব হাইকমিশন অফিসে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে দেশটি। এই নেক্কারজনক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, হিন্দু সংগ্রাম সমিতির একদল উগ্রবাদী এ হামলা চালায়। এ সময় বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়। ভেঙে ফেলা হয় হাইকমিশনের প্রধান গেট, যাকে পরিকল্পিত হামলার ঘটনা বলছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার শুরু থেকে হামলা ঠেকাতে নিষ্ক্রিয় ছিল দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এতে 1961 সালের ভিয়েনা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে ক্ষোভ জানায় ঢাকা। প্রেস বিজ্ঞপ্তিতে ভারতকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। করা হয় সুষ্ঠু তদন্তের দাবি। এছাড়া ডিপ্লোম্যাটিক মিশনগুলো রক্ষণাবেক্ষণ করা সেই দেশের দায়িত্ব বলে উল্লেখ করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে 28 নভেম্বর কলকাতায় একই ধরনের হামলা চালায় উগ্রবাদীরা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। সোমবার সন্ধ্যা থেকে বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিল নিয়ে আসতে শুরু করে টিএসসির রাজু ভাস্কর্যে। ঢাকার পাশাপাশি বিক্ষোভ ও মশাল মিছিল করেছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর সহ বিভিন্ন জেলা। সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে তা কঠোর হাতে দমন করা হবে। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনারে হামলার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে জেলায় জেলায় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। প্রতিবাদে সন্ধ্যা থেকে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিল্লি না ঢাকা স্লোগানে ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্ররা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর হুঁশিয়ারি দেন। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোন দেশের দূতাবাসে সেই দেশ ভিন্ন দেশের দূতাবাসকে
তারা আক্রমণ হামলা করবে তো দূরের কথা, অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করতে পারবে না। আজকে এই উগ্র বিজেপি সরকারের এই নেতাকর্মীরা এই দূতাবাসে আক্রমণ করে তারা প্রমাণ করে দিল যে তারা একটি সভ্য জাতি কিনা। পরে একে একে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বাংলাদেশের উপর ভারতীয় আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, যেভাবে গণ-অভ্যুত্থানে স্বৈরাচারকে বিদায় করা হয়েছে সেভাবেই ভারতীয় সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। প্রতিবাদ করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া বক্তব্যেরও। ভারতে বসে আওয়ামী লীগের ষড়যন্ত্র আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্ররা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুতে মমতা ব্যানার্জির বক্তব্য সঠিক নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া বলেও উল্লেখ করেন তিনি। সোমবার সব দেশের রাষ্ট্রদূতের উপস্থিতিতে এসব তথ্য তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, পরস্পরের স্বার্থ ঠিক রেখে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথাও। বিস্তারিত জান্নাতুল মোহনার রিপোর্টে। বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির উদ্ভটে বক্তব্যের কড়া সমালোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এটি সঠিক পদক্ষেপ নয়। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই। ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। সম্প্রতি ভারতীয় মিডিয়া নিজেদের ইচ্ছে মতো বাংলাদেশ নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে, যে আগুনের ঘি ঢালে মমতার বক্তব্য। এমন পরিস্থিতিতে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের অবস্থান বিশ্ব দরবারে তুলে ধরতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে সোমবার বিকেলে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে উপস্থিত হন ভারতীয় কূটনীতিক সহ বাংলাদেশে অবস্থানরত প্রায় সব দেশের কূটনীতিক। বৈঠক শেষে উপদেষ্টা জানান, ভারতীয় মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক অবস্থা নিয়ে ষড়যন্ত্র করছে, যা কোনোভাবে প্রতিবেশী রাষ্ট্রের কাছে কাম্য নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এ সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান উপদেষ্টা। এই ব্যাপারে খুব স্পষ্ট, প্রধানত ভারতীয় মিডিয়া, কিন্তু এর বাইরেও অনেক মিডিয়াতে কিন্তু এই ভারতীয়দেরকে যে ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতেও সেটা প্রচার করেছে। সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যু নিয়ে কোনো দেশ নয়, নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান নেতিবাচক গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে। এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা চেষ্টা করতেছে সবখানে তারা হিট করার চেষ্টা করে। দেশ করতেছে তো আমি বলবো না, বিভিন্ন প্রতিষ্ঠান করছে, প্রধানত বিভিন্ন প্রতিষ্ঠান করছে, এবং সেই প্রতিষ্ঠানগুলোর ধরনটা কি সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা সাফ জানিয়ে দেন, পরস্পরের স্বার্থ বজায় রেখে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। হাসিনা সরকারের সময় উন্নয়ন বাজেটের 40% লুটপাট হয়েছে। দুর্নীতি অনিয়মের মাধ্যমে দেশের 85% সম্পদ কুক্ষিগত করেছে মাত্র 10% মানুষ। এমনটাই উঠে এসেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। বলা হয়, চামচা পুঁজিবাদ থেকে অর্থনীতিতে ভর করেছিল চোরতন্ত্র। লুট করার উদ্দেশ্যে নেওয়া হতো মেগা প্রকল্পগুলো। কায়েস রাহাতের রিপোর্ট। স্বৈর সরকার পতনের পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে গঠিত হয় 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি। 90 দিন পর অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে এ কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করে। বিগত সরকারের সময়ে দেশের অর্থনৈতিক খাতের নানা অনিয়ম, দুর্নীতির চিত্র উঠে এসেছে শ্বেতপত্রে। ব্রিফিংয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চোর ধরা কমিটির কাজ নয়, বরং কিভাবে চুরি হয়েছে তা তুলে ধরা হয়েছে। আমাদের কাজ চোর ধরা না, আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া। আমরা চুরির বর্ণনা দিয়েছি। কমিটির মতে বিগত 15 বছরে ব্যাংকিং ও অবকাঠামো খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। দুর্নীতি ঠেকাতে প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি, এজন্য বেশ কিছু সুপারিশও দিয়েছে তারা। 1 নম্বরে আসলে আপনারা ব্যাংকিং খাত, 2 নম্বরে যায় হলো অবকাঠামো,
অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। মূল্যস্ফীতি, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, এগুলোকে আমার একটা মধ্যমেয়াদী পরিকল্পনায় আমার আনতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে 10% মানুষ দেশের 85% সম্পদ কুক্ষিগত করে রেখেছে, আর উন্নয়ন বাজেটের 40% অর্থই লুট হয়েছে। অর্থনীতি সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিয়েও কথা বলেন তারা। দাবি করে যে 1 কোটির উপরে 3 নাম্বার আছে, এটি কিন্তু কিউমুলেটিভ নাম্বার। এটি কিন্তু আসলে এখনকার এক্সিস্টিং ইফেক্টিভ বা অ্যাক্টিভ 3 নাম্বার সেটি না, এবং এটি বের করার জন্য এনবিআরকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি এটা কি সম্ভব কিনা, কারণ সেই কোনো মেকানিজম নাই। কমিটি বলছে উন্নয়নের নামে বিগত সরকারের দুর্নীতির কারণে ঋণের ফাঁদে পড়েছে দেশ, যা কয়েক প্রজন্ম বয়ে নিতে হবে। অনেক প্রকল্প দরকার আছে, কিন্তু কথাটা হলো যে আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যায়। আগামী 6 মাস খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এজন্য অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দিয়েছে তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সামনের নির্বাচন দেশের বিগত সব নির্বাচনের চেয়ে কঠিন হতে যাচ্ছে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে, কেউ ভুল করলে তাকে সঠিক পথে নিয়ে আসা নেতাদের দায়িত্ব। সোমবার খুলনা এবং ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের অংশগ্রহণে রাষ্ট্র মেরামতে 31 দফা বিষয় কর্মশালায় দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি। বলেন, বিএনপির ক্ষমতার উৎস জনগণ, জনগণ চাইলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে, তাই জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। সামনের যে নির্বাচন, এটি এত সহজ না। ভারতের সাথে সব চুক্তি উন্মোচন এবং অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা সহ 6 দফার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাধারণ সভা শেষে আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলেন। বাংলাদেশের যে দূতাবাস বিভিন্ন দেশে রয়েছে, ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ। সেই জায়গাতে হামলা, নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত। এই জন্য আমরা প্রতিবেশী দেশ, প্রতিবেশী যে উগ্রবাদী হিন্দুত্ব সংগঠনগুলো রয়েছে, রাজনীতিবৃন্দ রয়েছেন, শুভেন্দু রয়েছেন, মমতা রয়েছেন, সকলকে আমরা আহ্বান জানাবো, বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে আপনারা অনধিকার চর্চা করবেন না। নগরবাসীর নতুন আতঙ্ক ডাকাতি। পরিবেশ পরিস্থিতির মতো পরিবর্তন হয়েছে ডাকাতির ধরনও। আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ডাকাতির ঘটনা এখন নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, পুলিশের লুট হওয়া অস্ত্র এবং পোশাক পরে এ ধরনের ঘটনা ঘটছে কিনা তার জোর তদন্ত জরুরি। বিস্তারিত শাহাদাত নিশাতের রিপোর্টে। সন্ধ্যা 7:54। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক যুবকের সন্দেহজনক গতিবিধি। রাজধানীর রামপুরা উলন রোডে এক লোক পাহারা দিচ্ছে এবং তার ইশারায় একে একে প্রবেশ করছে আরো কয়েকজন। কিছুক্ষণ পর সেই লোকটি আবার আরেকজনকে নিয়ে প্রবেশ করছে। রাত 8:12 তড়িঘড়ি করে বেরিয়ে যাচ্ছে সেই সন্দেহভাজন লোকটি। খালি হাতে প্রথমে দেখা গেলেও বের হওয়ার সময় হাতে একটি ছোট ব্যাগ। একে একে বেরিয়ে যাচ্ছে বাকি লোকগুলো। এবার আসা যাক ঘটনার পেছনের ঘটনায়। এই ভবনটির 2য় তলায় থাকেন বাড়ির মালিক আবুল বাশার। সেদিন মূলত এই বাসায় প্রবেশ করেছিল সন্দেহভাজন লোকগুলো। ডিবি পুলিশের পরিচয় চালায় তল্লাশি। হাতিয়ে নেয় বাসার মধ্যে থাকা নগদ টাকা, স্বর্ণ ও $40,000। আমরা হ্যান্ডকাপ লাগাইছে, ডিবির হেডকোয়ার্টার নিয়ে যাব, ইয়াতে হেডকোয়ার্টার লাগাই। আমি তো কোনো অপরাধ করি না, হেডকোয়ার্টার কি জন্য অস্ত্র বাইর করতে হবে না? সব বাংলাদেশ চেক করে এরপরে এই লকারটা খুলছে। লকার খুলে এখানে ডলার টাকা ছিল, ওইটা খুলছে, স্বর্ণ ছিল, এগুলো সব রয়ে।
এদিকে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা, জানান নিজেদের নিরাপত্তাহীনতার কথা। সামাজিক একটা প্রতিরোধ গড়ে তোলা দরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একটা কোঅপারেশন, মিউচুয়াল কোঅপারেশন থাকলে আমরা আরেকটু নিরাপদ অনুভব করতে পারবো। এটাকে নিশ্চয়তা দিতে পারে। আজকে এখানে হচ্ছে আমার বাসা এটার পাশেই, হতেই পারে, এটা নিশ্চয়তা তো নাই। সরকারিভাবে যারা দায়িত্ব পালন করে তারা যদি এখানে এই জিনিসটা কেয়ার করে তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। যদিও আইনশৃঙ্খলা বাহিনী জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। এটা আমরা আমাদের টিম কাজ করতেছে, সিসি ফুটেজগুলি আমরা অ্যানালিসিস করছি। আমরা আশা করছি তদন্তের আমরা কিছু ইন্ডিকেশনও পেয়েছি। আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে এটা রহস্য উদ্ঘাটিত হবে এবং আসামি শনাক্ত হবে। রাজধানীতে এভাবেই প্রতিনিয়ত ঘটছে ডাকাতির ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনাও নতুন কিছু নয়। এর আগে গেল 11 অক্টোবর মোহাম্মদপুরের একটি বাড়িতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে নগদ টাকা স্বর্ণালংকার লুটের ঘটনায় আলোচনার সৃষ্টি করেছে রাজধানীতে। ডিএমপির তথ্য মতে গেল আগস্টে রাজধানীতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে 4টি, সেপ্টেম্বরে 5টি, অক্টোবরে 6টি ও নভেম্বরে 3টি। 1 আগস্ট থেকে 1 ডিসেম্বর পর্যন্ত র্যাবের হাতে গ্রেফতার 112 জন ডাকাত। এদিকে রাজধানীতে এমন অভিনব কায়দায় ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান অপরাধ বিশ্লেষকরা। জনমনে এক ধরনের ভয় ভীতি সৃষ্টি করে সে তাদের এই যারা অস্ত্র যাদের কাছে আছে তারা তাদের স্বার্থ পূরণ করতে চাইবে। তারা যে এই নিজেদেরকে প্রকৃতভাবে কোনো বাহিনীর সদস্য প্রমাণ করার জন্য যে উপকরণগুলো তারা ব্যবহার করছে এগুলোর উৎস কোথায় সেগুলো খতিয়ে দেখেই সামগ্রিকভাবে সমস্যাটির বা অপরাধটির নিয়ন্ত্রণ বা প্রতিরোধের ব্যবস্থা করতে পারলেই কিন্তু এখান থেকে পরিত্রাণ মিলবে। একই সাথে পুলিশের লুট হওয়া অস্ত্র ও পোশাক ব্যবহার করে এমন অপরাধে জড়াচ্ছে কিনা সে বিষয়ে কঠোরভাবে নজরদারি বাড়ানোর আহ্বানও জানান তারা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এবার 17 লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছে ভোটার তালিকায়। আগামী 2 মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ। এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার রাজধানীর নির্বাচন ভবনের নতুন কমিশনের প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়। শিউলি রায়ের রিপোর্ট। সোমবার বেলা 11টায় নির্বাচন কমিশন সচিবালয়ে বসে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা। এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভায় ভোট তালিকার হালনাগাদ, সংসদীয় সীমানা পূর্ণ নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভা শেষে ব্রিফ করেন জাতীয় কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণার পর তা হালনাগাদের কাজ শুরু হবে। আমাদের এই বছরের হালনাগাদ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। আপনারা জানেন যে 1 জানুয়ারিতে যে ডাটাটা হয় সেই ডাটাটা 2 জানুয়ারি থেকে শুরু করে 2 মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে 2 মার্চে খসড়া প্রণয়ন করি। সো আমাদের 2025 সালে 2 মার্চে খসড়া প্রণীত হয়ে যাবে। 2 মার্চে চূড়ান্ত আকারে 2 মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, পূর্ণাঙ্গ ও সঠিক তালিকা তৈরি করা কমিশনের লক্ষ্য। এই জন্য 6 মাস সময় লাগবে। কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। তো এই আলোকে আমরা বাড়ি বাড়ি যাব এবং আমরা একটা রাফ টাইম ক্যালকুলেট করেছি যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক 6 মাস সময় লাগবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা যেখানে সঠিকতা যেন 100% আমরা নিশ্চিত করতে পারি। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। এই সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ পরবর্তী প্রেক্ষাপটে নানা ইস্যুতে আলোচনা হয়। পরে তিনি গণমাধ্যমকে জানান নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। এই ব্যাপারে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। Having a very independent election commission, which is what His Excellency has just explained to us, that he is determined to maintain the independence and the integrity of the elections, and that's something that we fully support. শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দর্শক, উত্তরের হিমেল হাওয়া কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
আরো জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জনজীবনে এই শীতের প্রকোপ কেমন দেখছেন? লীনা, কুড়িগ্রামে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় কিন্তু এখানে শীত জেগে বসেছে। গত এক সপ্তাহে কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও এই ঠান্ডার কারণে কিন্তু এখানকার যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, যারা দিনমজুর শ্রেণীর মানুষ রয়েছে, আমরা দেখেছি সকাল থেকে তারা কিন্তু কাজের সন্ধানে আসলে বাইর হয়েছে। এছাড়াও যেহেতু 16টি নদ নদী বেষ্টিত এই কুড়িগ্রাম জেলা, যার এই ঠান্ডার কারণে কিন্তু নদ নদীর অববাহিকার যারা চর এবং দ্বীপচর রয়েছে, সেই দ্বীপচরের যারা হতদরিদ্র মানুষজন রয়েছে তারা কিন্তু একটা দুশ্চিন্তায় পড়েছে। আমি এই মুহূর্তে একজন এখানে রয়েছেন, আমি যদি একটু জানতে চাই এবার আসলে কেমন শীত দেখছেন আপনারা? হ্যাঁ, অনেক শীত। সকালবেলা অনেক ঠান্ডা পড়ে, লোকজন কাম কাজ করতে অনেক সমস্যা হয়। রাত্রে আসলেই একটু বৃষ্টি পড়ে, ঘন ঘন কুয়াশা পড়তেছে, ঠান্ডা অনেক। তারা সাধারণ কর্মজীবী মানুষ, তাদেরকে খুব সমস্যা হচ্ছে কাজ কাম করতে। আর দিনের বেলা একটু রোদ ওঠে, এই কারণে একটু ঠান্ডাটা কম, কিন্তু রাত্রে সকালবেলা ঠান্ডা অনেক পড়ে, এখানে অনেক কুয়াশা। লীনা, আপনাকে জানিয়ে রাখি দিনের বেলা কিন্তু সূর্যের যে উত্তাপ সেটি আসলে থাকার কারণে কিন্তু ঠান্ডা সেটি কিন্তু কম অনুভূত হচ্ছে। এছাড়াও কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা আসলে নিম্নগামী হচ্ছে। এছাড়াও কিন্তু মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টির মতো আসলে ঝরতে থাকে কুয়াশা, যার কারণে কিন্তু ঠান্ডার যে তীব্রতা এটি কিন্তু আসলে বেড়ে গেছে। আমি কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওনার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন এ মাসে 2টা থেকে 3টা আসলে শৈত্যপ্রবাহ এই জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে এবং দিন দিন তাপমাত্রা আরো নিম্নগামী হবে এই জেলায়। লীনা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল রানা। দেখছেন সংবাদ সকাল। ভারতীয় সব বাংলা চ্যানেলের বাংলাদেশের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই রিট দায়ের করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। রিটে আবেদন কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 29 ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। রিটকারের আইনজীবী বলেন, ভারতীয় চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলা সহ সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। ভারতীয় টিভি চ্যানেলে বিভিন্ন উস্কানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে এবং বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে বিভিন্ন অনুষ্ঠান অবাধ সম্প্রচারের ফলে যুব সমাজ ধ্বংসের সম্মুখীন বলেও জানান তিনি। নীলফামারীর হিমাগারে পর্যাপ্ত আলু মজুদ থাকা সত্ত্বেও নানা কৌশলে বাড়ছে দাম। হিমাগার থেকে আলু বের হওয়ার পর দাম বাড়িয়ে দিচ্ছে কিছু অসাধু সিন্ডিকেট। উৎপাদক পর্যায়ে আলুর দাম 28 থেকে 30 টাকা হলেও সিন্ডিকেটের কারণে ভোক্তারা 60 থেকে 70 টাকায় কিনতে বাধ্য হচ্ছেন। বিস্তারিত সহকর্মী মামুনুর রশিদ মিঠুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। হিমাগারে আলু সংরক্ষণের পরেই শুরু হয় দাম বাড়ানো নিয়ে নানা কলাকৌশল। বর্তমানে জেলার 11টি হিমাগারে আলু মজুত রয়েছে 25,380 মেট্রিক টন, যার মধ্যে 23,000 মেট্রিক টন বীজ আলু দেখিয়ে দাম বাড়ানোর কারসাজি চালাচ্ছে অসাধু সিন্ডিকেট। কৃষকের কাছ থেকে আলু কেনা হয় 28 টাকা দরে। এরপর হিমাগারে সংরক্ষণে কেজি প্রতি খরচ হয় 8 থেকে 10 টাকা। সে হিসেবে সব মিলিয়ে আলুর দাম পড়ে 38 টাকা, কিন্তু হিমাগারের গেটে তা বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা। এরপর পাইকারি ব্যবসায়ীরা 53 থেকে 63 টাকায় বিক্রি করেন, আর খুচরা পর্যায়ে ভোক্তাদের কাছে বিক্রি করা হয় 65 থেকে 75 টাকায়। এভাবেই হাত বদলে বেড়ে যাচ্ছে আলুর দাম। আলুর দাম অনেক বেশি, তো আলু তো এখন আমাদের কিনে খাওয়া সম্ভব না। আমরা অল্প আয়ের মানুষ, এভাবে কি আলু 60 টাকা করে কিনে খাওয়া সম্ভব নাকি? গোস্ত মাছ তো দূরে থাক, আলুরে পয়সা না জুতে। গাড়ি আলু বেচতেছে আপনার 58 টাকা 60 টাকা বেচতেছে আমরা, আর কাঠিল আলু বেচতেছে 58-60, দেশি আলু বেচতেছি 55 টাকা 56 টাকা, আর 7 আলু বেচতেছি 65-70।
বর্তমান আলুর বাজার 7টাই বেশি। আলু তো পাওয়া যাচ্ছে না, আলু যদি গেলে আসে তা আলু কিন্তু বিক্রি করতেছে না। ওরা 60, 65, 77 টাকারও ধান্দা করি আছে। আপনার 7 আলু যেটা এখন 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, আর বিলাতি আলুটা একটু বেশি, আর অন্যান্য আলু কারেসও ওইরকম বিক্রি হচ্ছে, আর অন্যান্য জাতের আলু খুব একটা নাই। বীজ আলু থাকার কথা বললেও খাবারের আলুর সুনির্দিষ্ট তথ্য দেয়নি হিমাগার কর্তৃপক্ষ। তবে তাদের সংরক্ষণে বেশ কয়েকটি জেলার আলু রয়েছে বলে জানায় উত্তরা বীজ হিমাগারের ম্যানেজার। অনেকে বীজটা নিয়ে যাচ্ছে, খাতার বাজার কিন্তু সর্বোচ্চ 52-53 এরকমই, আর যারা বীজটা নিয়ে যাচ্ছে তারা দেখা যাচ্ছে কেউ 57 টাকা, কেউ 58 টাকা, কেউ 60 টাকা পর্যন্ত নিয়ে, মানে কোয়ালিটির উপরেই জিনিসটা নির্ভর করতেছে। বাজার নিয়ন্ত্রণে কৃষি বিপণন অধিদপ্তর সর্বাত্মকভাবে কাজ করছে বলে জানায় কৃষি বিপণন কর্মকর্তা। নীলফামারীতে 11টি হিমাগার রয়েছে। আমরা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য হিসেবে প্রতিদিনই বাজার মনিটরিং, হিমাগারও মনিটরিং করছি। আলু দাম ঊর্ধ্বমুখীর সাথে যদি কেউ কোনো সিন্ডিকেট জড়িত থাকে, আমরা যদি ধরতে পারি তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আগাম আলু উত্তোলন হলে নভেম্বরেই আলুর দাম কমবে বলে দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুয়েতে কাজে পাঠানোর কথা বলে ভ্রমণ ভিসায় ময়মনসিংহের 4 যুবককে ভিয়েতনাম পাঠায় দালাল সাদিকুল। 10 নভেম্বর দালাল সাদিকুল রহমান সহ 4 জনকে আসামি করে ময়মনসিংহ আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী শামসুল হক। এরপর থেকে গা ঢাকা দিয়েছে সাদিকুল। ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা আনারুল হক ভাগ্যের চাকা ঘুরাতে কুয়েত যেতে চায়। দালাল সাদিকুল রহমানকে শেষ সম্বল জমি বিক্রি করে দেয় 8 লাখ টাকা। সুন্দর ভবিষ্যতের আশায় গেল 16 জুলাই রওনা দেয় কুয়েতের উদ্দেশ্যে। তবে সাদিকুল চালাকি করে ভ্রমণ ভিসায় আনারুলকে পাঠান ভিয়েতনাম। সেখানে গিয়ে বুঝতে পারেন ফাঁদে পড়েছেন তিনি। সেখানে 36 দিন আটকা থাকার পর 21 আগস্ট দেশে ফিরতে হয় তাকে। দেশে ফিরে সাদিকুলের কাছে টাকা ফেরত চাইলে শুরু হয় নানা টালবাহানা। ওখানে আমরা কোনো খাবার খাই পাই না, শুধু কাঁচামরিচ দিয়ে ভাত খাই, শুধু রাত্রে খালি খাই। ওরা বাড়িতে টিয়া এই পাঠাইছে, ওরা টিকিট কাটতে আমাদেরকে আনছে। সাদিকুলের খপ্পরে পড়ে একই অবস্থা উপজেলার চকঢাকিরকান্দা গ্রামের সোলাইমান, মোহাইমিনুল এবং সদর উপজেলার আবু সাইদের। সুখের আশায় জমি বিক্রি ও ধার দেনা করে তাদের এখন পথে বসার দশা। আমরা দিবার হয় না, 3 বেলা আমরা খাওয়ানোরও কষ্ট। ঋণ করে যে ফাটাইছি, ঋণের মানুষ তো সব সময় আইটি আছে। আমি কি করে ঋণ দেন? টাকা দিয়ে দেবো ফেরত, টাকা পয়সা দেন, টালটি পাল্টি করে। অনেকদিন যাবৎ সাদিকুল এই আতম ব্যবসার সাথে জড়িত। যারাই আসে জিগাইলে বলে 5 লাখ, 7 লাখ, 10 লাখ। এদিকে অভিযুক্ত দালাল সাদিকুলের দাবি, তাদেরকে ভিয়েতনামে কাজের জন্য পাঠানো হলেও নিজ ইচ্ছায় তারা দেশে চলে আসে। ওদেরকে তো আমি কাজ দিয়েছিলাম, কাজ তো ওরা করে নাই। 2 দিন কইরা ওরা ফেরত আইসা করছে। ভিয়েতনামে ওদেরকে বইলাই তো পাঠানো হয়েছে, ওরা সম্মতি দিছে দিকে তো পাঠাইছে। আমি তো, আপনি যদি কোথাও না যান, আপনার জোর করে আমি পাঠাইতে পারবো বলেন? প্রলোভনে পড়ে মানুষ যেন বিদেশ গিয়ে নিঃস্ব না হয়, সেই লক্ষ্যে দালালদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। এটি সরকারের মাধ্যমে যেন বৈধ পন্থায় এদের জন্য ব্যবস্থা করা হয়, এবং এই দালালদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের বিরুদ্ধে যেন কঠোর অবস্থান নেয়। আমাদের কাছে যদি অভিযোগ করা হয়, সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে আমরা রেসপন্ড করব। যারা এই দালাল চক্রের সাথে জড়িত, যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সম্পূর্ণ আন্তরিকভাবে আমরা কাজ করে থাকি। বিদেশ গিয়ে ভাগ্য পরিবর্তন করতে চাওয়া আর কাউকে যেন এই ধরনের প্রতারণার শিকার হতে না হয়, এই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। বিদায় বেলায় একের পর এক বিতর্কে জড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সবশেষ ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত ছেলে হান্টার বাইডেনকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা করলেন, যদিও ছেলের বিচার কার্যে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমন বিতর্কিত পদক্ষেপকে বিচার ব্যবস্থার গর্ভপাত আখ্যা দিয়েছেন ক্ষুব্ধ ট্রাম্প। আরবিদ আফসারের রিপোর্ট, জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। বিদায় বেলায় একের পর এক বিতর্কে জড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কখনো গাজায় হামলা চালাতে ইসরায়েলকে গোপনে অস্ত্র সহায়তা, অন্যদিকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে দিয়েছেন সম্মতি। এসব সিদ্ধান্তে বইছে সমালোচনা।
এ বাস্তবতায় এবার ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত নিজ সন্তান হান্টার বাইডেনকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। অথচ ছেলের বিচার কার্যে হস্তক্ষেপ করবেন না এমন প্রতিশ্রুতির গল্প শুনিয়েছেন বহুবার। স্থানীয় সময় রোববার বাইডেনের স্বাক্ষর সম্বলিত এক বিবৃতি জারি করে হোয়াইট হাউস। এতে বলা হয়েছে 2014 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 1 ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ নিঃশর্তভাবে ক্ষমা করেন বাইডেন। এর ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন তিনি। অঙ্গীকার ভঙ্গের পিছনে দেশের বিচার বিভাগকে দায়ী করে অন্যান্য আসামিদের তুলনায় হান্টারকে ভিন্ন চোখে দেখা হয়, এমনটা মনে করেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও পরিবারকে লজ্জায় ফেলতেই করা হয়েছে বলে দাবি হান্টারের। তবে মাদক নেওয়ার ঘটনায় অনুশোচনা করেন তিনি। এদিকে সাজা মওকুফের বিষয়টি ভালোভাবে নেননি ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনাকে ন্যাক্কারজনক ও বিচার বিভাগের অপব্যবহার আখ্যা দিয়েছেন নবনির্বাচিত এ প্রেসিডেন্ট। মজার ব্যাপার হচ্ছে নির্বাচিত বাইডেন ক্ষমতায় বসেও এ অনুলিপিটি বাতিলের সুযোগ পাবেন না, এমনটাই বলছে মার্কিন গণমাধ্যম CNN। দুটি ফৌজদারি মামলায় সাজার সম্মুখীন হন বাইডেন ছেলে। এর একটি $17 কোটি কর ফাঁকি, অন্যটি অবৈধ অস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত হন। এছাড়া রয়েছে মাদক মামলা। বাইডেনের এমন সিদ্ধান্ত মার্কিন বিচার ব্যবস্থার স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলবে বলে ধারণা বিশেষজ্ঞদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের চেয়ে 211 রানে এগিয়ে আছে টাইগাররা। 1 উইকেটে 70 রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। 39 রান করা ব্রাথওয়েটকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন নাহিদ রানা। 3 রানে কেভিন হজকেও ফেরান তিনি। এরপর টাইগারদের দারুণ বোলিংয়ে একে একে অ্যালিক অ্যাথানেজে, জাস্টিন গ্রেভস, জশুয়া ডি সিলভা এবং কিয়েসি কার্টি প্যাভিলনে ফেরত গেলে 117 রানে 7 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। এই চাপ আর সামাল দিতে পারেনি স্বাগতিকরা। 146 রানে অল আউট হয় স্বাগতিকরা। টেস্টে প্রথমবার 5 উইকেট নেন নাহিদ রানা। 18 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 193 রান। সাদমান 46, মিরাজ 41 এবং লিটন 15 রান করেন। জাকের 19 এবং তাইজুল 9 রানে অপরাজিত আছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরিতে টেস্টের পর ওয়ানডে থেকেও ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাই এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও ইনজুরিতে থাকছেন না মুশফিকুর রহিম এবং তৌহিদ হৃদয়। তবে প্রায় 1 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। বিস্তারিত রিপোর্টে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি। 15 সদস্যের এই দলে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও বাদ পড়লেন টাইগার অধিনায়ক। শান্ত না থাকায় দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। ঘোষিত স্কোয়াডের বাকি সদস্যরা হলেন লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। 1 বছরের বেশি সময় ধরে জাতীয় দলের মিডল অর্ডারের নিয়মিত মুখ ইনজুরি আক্রান্ত তাওহিদ হৃদয়কে খেলার ছাড়পত্র দেয়নি বিসিবির মেডিকেল বোর্ড। ওয়ানডে থেকে অবসর না নিলেও সাকিব আল হাসান এমনিতেই দলে নেই। ইনজুরির কারণে টেস্ট সিরিজে না খেলা মুশফিকুর রহিমও নেই এবারের ওয়ানডে দলে। আর প্রায় 1 বছর বাইরে থাকার পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। ছুটিতে থাকায় ওয়ানডে স্কোয়াডে নেই পেসার মুস্তাফিজুর রহমান। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে রাতেই রওনা দেবে 4 ক্রিকেটার। তারা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের 3টি ম্যাচ হবে আগামী 8, 10 ও 12 ডিসেম্বর। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। প্রথমবারের মতো ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ নারী দল। মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। মিরপুর টস জিতে আগে ব্যাট করে 185 রান তুলতে সক্ষম হয় আইরিশরা। গ্যাবি লুইস সর্বোচ্চ 52 রান করেন। ফাহিমা খাতুন তুলে নেন 3 উইকেট।
186 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 9 রানে মুর্শিদার উইকেট হারায় বাংলাদেশ। এরপর 143 রানে জুটি করে দলকে 7 উইকেটের বড় জয় এনে দেন ফারজানা হক এবং শারমিন আক্তার। ফারজানা 61 এবং শারমিন 72 রান করেন। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতীয় উগ্রবাদীদের হামলা ভাঙচুর, পতাকায় আগুন, প্রতিবাদে ঢাকার তীব্র নিন্দা। বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। দেশ নিয়ে ষড়যন্ত্র করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ছাত্র জনতার। বাংলাদেশের সেই দূতাবাসে আক্রমণ করে তারা প্রমাণ করে দিল যে তারা একটি সভ্য জাতি কিনা। অর্থনীতিকে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র বানায় বিগত সরকার, অভিমত শ্বেতপত্র কমিটির সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আমলারা শীর্ষে ব্যাংক খাত। আগামী নির্বাচন সহজ হবে না, 2 জেলার কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। সবাইকে সতর্ক থাকার আহ্বান। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। সামনের যে নির্বাচন এটি এত সহজ না। রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকের ডাকাতি, পুলিশের লুট হওয়া পোশাক কিনা খতিয়ে দেখার দাবি বিশ্লেষকদের। নীলফামারীর 11 হিমাগারে এখনো মজুদ 25,380 মেট্রিক টন আলু, সংকট দেখে উচ্চমূল্যে বিক্রি করছে সিন্ডিকেট, ক্ষুব্ধ ভোক্তারা। এই ছিল এখনকার সংবাদ সকালে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।